সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সত্যি কি আমরা স্বাধীন? তোমরা সবাই নিজেদেরকে একটা প্রশ্ন করো তো, যে সত্যি কি আমরা স্বাধীন? যতজন মেয়েরা এই ভিডিওটা দেখছো তারা নিজেদেরকে এই প্রশ্নটা করো যে সত্যি আমরা স্বাধীন। আর যারা ছেলেরা ভিডিওটা দেখছো তারা প্রশ্ন করো যে আমার মা বোনেরা কি সত্যিই স্বাধীন? সত্যিই তারা সেফ? উত্তর হলো একটাই, না, আমরা মেয়েরা এখনও স্বাধীন নই। কারণ দেখো, যারা আমাদের প্রাণ বাঁচায়, যাদেরকে আমরা দ্বিতীয় ভগবান মানি, আজ সেই ডাক্তারেরই প্রাণ নিয়ে ছিনিবিনি খেলা হচ্ছে। হ্যাঁ, আমি কথা বলছি ডক্টর অভয়াকে নিয়ে। তার অ্যাকচুয়াল নামটা আমি বলতে পারবো না, কারণ কি এটা ইললিগাল। তার পরিবর্তে আমরা তাকে অভয়া বলেই পরিচিতি দেব। 9ই আগস্ট 2024 সকাল 7:30টা আরজি কর হসপিটালের সেমিনার রুমে তার বডি পাওয়া যায়। তার সারা শরীরে ছিল অসংখ্য আঘাতের চিহ্ন, প্রাইভেট স্পার্ক দিয়ে তার রক্ত ঝরছিল। আরজি কর হাসপাতালের সেমিনার রুমে তাকে অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায়। যে নাকি টানা 36 ঘন্টা ডিউটি করার পর রাত্রিবেলা অনলাইন থেকে খাবার আনিয়ে খেয়ে সে সেমিনার রুমে একটু রেস্ট করছিল। কিন্তু পরের দিন সকাল 7:30টার সময় তার মৃতদেহ সেমিনার রুম থেকে পাওয়া যায়। কিন্তু কে করলো এই কাজটা? আরে, তার কি কিছু জানবার দরকার আছে? কারণ কি কোনো মেয়ের সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেই দুর্ঘটনার পেছনে সেই মেয়েটাকেই দায়ী করা হয়। তেমনই পুলিশ তদন্ত ছাড়াই প্রথমে বলে দিয়েছিল যে মেয়েটি সুইসাইড করেছে। এবং আরজি কর হসপিটালের প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ তিনি লিখেছেন অভয়ার নাকি একা সেমিনার রুমে গিয়ে রেস্ট করাটা ঠিক হয়নি। সে কেন একা ঘুমোতে গিয়েছিলেন? মানে এক কথায় উনি বলতে চেয়েছেন যে অভয়ার মৃত্যুর পেছনে অভয়ার নিজেরই হাত আছে। কেন সে যাবেন? এটা তারই দোষ। যে খুনি বা যে ধর্ষণকারী তার কোনো দোষ নেই এখানে। আমি জানি না ভাই, এই টাইপের বিজ্ঞবিচিদের কে প্রিন্সিপাল বানায়, আর কি করেই বা এদেরকে মানুষ বলে গণ্য করা হয়। এই বিজ্ঞবিচি প্রিন্সিপাল একসময় বারাসাতের মল্লিক পাড়ায় থাকতেন। এখানে তিনি কি কি কার্যকলাপ করেছেন একটু শুনে নাও তোমরা। আরজি করে সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়েও বিতর্কের ঝড় বইছে। ডাক্তারবাবু একসময় বারাসাতে মল্লিক বাগানে থাকতেন, সেখানে নার্সিং হোমে প্র্যাকটিস করতেন, বাড়িতে প্রাইভেট চেম্বারও করতেন। কাজেই পাড়ায় পরিচিত মুখ ছিলেন তিনি। বাসিন্দাদের অভিযোগ সদ্য মা হওয়া স্ট্রিট পেটে লাথি মেরেছিলেন সন্দীপ ঘোষ। সন্দীপ না, ডক্টর এস ঘোষ, অর্থোপেডিক সার্জন। এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো। তার বাড়িতে একবার একটা গন্ডগোল হলো, আমরা সবাই আসলাম। গন্ডগোলটা কি, যে তার ওয়াইফ, সেই সময়কার ওয়াইফ, তার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন, সেই অবস্থায় তাকে প্রচন্ড পেটে লাথি মারে। ভাবতে পেরেছো কতটা জানোয়ার প্রকৃতির মানুষ হলে কেউ এরকম কাজ করতে পারে? যে নাকি নিজের স্ত্রীকে এইভাবে মারতে পারে, সে অন্য একজন নারীর মৃত্যুতে কি বা শোক পালন করবে? যখন তার বাচ্চার বয়স মাত্র 14 দিন, তখন তিনি তার স্ত্রীর পেটে লাথি মেরে সেলাই ফাটিয়ে দেয়। শুধু এটাই নয়, সন্দীপ ঘোষকে দুর্নীতির জন্য এর আগেও আরজি কর হসপিটাল থেকে 2বার ট্রান্সফার করা হয়েছিল। হাসপাতালের হিসাব গড়মিল করায়, ক্যান্সারের মতন গুরুত্বপূর্ণ রোগের ওষুধ রিসার্চ করায় আটকে রাখায়। ইনি বহু জায়গায় এরকম নাম কামিয়েছেন দুর্নীতির দিক থেকে। আর এত কিছুর পর উনি এখন দৌড়ে পালাচ্ছেন। অভয়ার মৃত্যুকাণ্ডের এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য কি করলো সঞ্জয় নামের এক সিভিক পুলিশ, যে নাকি আরো বড় বিজ্ঞবিচি, নিজেকে সিভিক পুলিশ হয়েও নিজেকে একটা পুলিশ ঘ্যাম দেখাতেন। সিভিক পুলিশ হয়েও তিনি আরজি কর হসপিটালের যে কোনো রুমে যখন তখন ঢুকে যেতেন। কারণ কি, তার পার্টির লম্বা হাত ছিল, বড় বড় নেতাদের সঙ্গে ওঠা বসা ছিল। তো সিসিটিভি ফুটেজে যেহেতু তাকে দেখা গিয়েছিল, তো তার ওপর পুরো দোষটাকে চাপিয়ে দেওয়া হলো। প্রথমে বলা হয়েছিল যে অভয়া নাকি সুইসাইড করেছে, তারপর বলা হলো যে সঞ্জয়ের হেডফোন নাকি অভয়ার বডির পাশে পাওয়া গেছে। তাহলে এটা প্রথমে কেন ধরা পড়েনি? আর তারপরেও ধরা পড়ার পরেও তোমরা একটা জিনিস জাস্ট ভাবো, যে সিসিটিভি ফুটেজের মধ্যে সঞ্জয় যখন ঢুকেছিল আর যখন বেরিয়েছিল তার সময়সীমা ছিল মাত্র 45 মিনিট। সেই 45 মিনিটের মধ্যে সঞ্জয় অভয়ার কলার বোন ভেঙেছে, পায়ের গোড়ালি ভেঙেছে, তাকে বহুবার ধর্ষণ করেছে, শ্বাসরোধ করে মেরেছে, তার দেহে 16টি জায়গায় ক্ষত করেছে। তিনি একা 45 মিনিটের মধ্যে এই কাজটি করেছেন। একবার ভাবতে পেরেছো?
তুমি যদি তোমার বড় নেতা বাবার ছেলে হয়ে থাকো তাহলে তুমি এরকম কাজ আরামসে করতে পারো, বা তোমার যদি কোনো পলিটিক্যাল বিশাল লম্বা হাত থাকে তাহলেও তুমি সেটা আরামসে করতে পারো। অ্যাকচুয়ালি কি বলতো, স্বাধীনতা মানে মানুষ ভেবে নিয়েছে আমি যা খুশি তাই করতে পারি, আমি তো স্বাধীন, কিন্তু আমি অন্যের স্বাধীনতাটা কাটতে পারি না সেটা তারা জানে না। তারপরেও কি আজকের দিনে আমরা বলতে পারি আমরা স্বাধীন? না, আমরা এখনও মেয়েরা স্বাধীন নই। না জানি অভয়ার মতন আরও কত মেয়ের সঙ্গে এই জিনিসগুলো হয়ে আসছে। হালকা পাতলা ট্রেনে বাসে এদিক ওদিক টাচ, সেগুলো তো মেয়েদেরকে সহ্য করতেই হয়, সেগুলো আমি ছেড়েই দিলাম। বাট ধর্ষণ, তাও এমন নৃশংসভাবে ধর্ষণ, এগুলো জাস্ট মেনে নেওয়া যায় না। এর জন্য প্রতিবাদ করতে হবে, তোমাকে আমাকে সবাইকে মিলে প্রতিবাদ করতে হবে। আর এরপর দেখাচ্ছি তোমাদেরকে একটা ভয়েস রেকর্ড আরজিকর করে যে ডক্টরই এই কথাটা বলেছে। আরজিকরে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে, ওটা প্রিন্সিপালই চালাচ্ছে অ্যান্ড প্রিন্সিপালের যারা থাকলে তারাই চালাচ্ছে, আমাদেরকে ইয়ে করছে। মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে, অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না, মাঝে মাঝে কমেন্ট পাস করছে, এটার এগেন্সটে কিন্তু কিছু নেই, ঠিক আছে। এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে, অবভিয়াসলি ভালো লাগছে, বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই, বিকজ আরজিকর হ্যাজ এ হিস্ট্রি অফ সাপ্রেসিং ইটস রাইটিয়াস মুভমেন্ট, তোমরাও জানো দাদা। অ্যান্ড এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওরা একটা স্কেপ করছিল, সেটার সঙ্গে সঙ্গে আমরা হুইসল ব্লো করেছি, বাট অথরিটি এসেছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাবো, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটার পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইঞ্জুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো না, মিনিমাম 2 বা 3 জন। আমরা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে, এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পড়াশোনার ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে, নাম নিতে পারবো না কারণ আমারই সমস্যা হয়ে যাবে, বাট না দাদা সেটাই, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত বড় গেমস খেলা হচ্ছে, গোটা মুভমেন্ট আমাদের কলেজ অথরিটি রান করছে, ঠিক আছে। একটা যদি খারাপ টাইমে তোমার পাশে কেউ এসে দাঁড়ায়, জাস্ট মেয়েটা মেয়ে কি করছে, ও সেই রকম ছড়ে যায় না, পুরো সবকিছু ভেঙে পড়ে যায়, সেটাই হবে, কালও পরশুর অপেক্ষা জাস্ট। আমি দাদা এজ এ ইন্টার্ন এটাই আজকে জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে, এটা একটা মহিলা, একটা মা, একটা বোনের এরকম হয়েছে, কমন মানুষ যেন আমাদের পাশে আছে, বাকি কলেজটা যেন আমাদের পাশে থাকে। আজীবনের ডুমড, আজীবন থেকে কিছু এক্সপেক্ট করবো না। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে দেখে হতে পারে অথরিটির হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটির অবভিয়াসলি হয়তো নয়, তো সেখানে আমাদের থেকে কিছু এক্সপেক্ট করবো না, এটাই বলার। তাহলে বুঝতে পেরেছো নেতা মন্ত্রীর ঘরের ছেলেদের কতটা পাওয়ার থাকে। শুধুমাত্র তারা পার্টি করে বলে, তারা পলিটিক্যালের সঙ্গে যুক্ত বলে তারা নিজেদেরকে বিশাল দিগ্গবিচি মনে করে যে তারা যা কিছু তাই করতে পারে, অন্যের প্রাণ নিয়েও ছিনিবিনি খেলতে পারে। না হলে ভাবো, আপনি জেনে গেছেন যে কে বা কারা এই কাজটা করতে পারে, কিন্তু শুধুমাত্র নিজের প্রাণের ভয়ে বলতে পারছে না। আর এটাও ক্লিয়ার করে বলে দিল যে এটা একজনের পক্ষে কখনোই সম্ভব নয়, এর সঙ্গে 2 বা 3 জন জড়িত আছে। পরেও কি তোমরা বলবে আমরা স্বাধীন? না, আমরা স্বাধীন নই। তোমাদেরকে আরও একটা ভিডিও দেখাই, ভিডিওটা আগে দেখে নাও। দিনের বেলায় একটা ছেলে এইভাবে ডাক্তারখানায় ঢুকে মহিলা ডাক্তারকে তার গোপনাঙ্গ দেখিয়ে ধর্ষণের ইঙ্গিত দিচ্ছে। কত বড় আস্পর্ধা হলে এই জিনিসগুলো করতে পারে। আমি শুধু ভাবি যারা এই টাইপের কাজগুলো করে তাদের কি মা বা তাদের কি বোন নেই? তারাও তো কোনো না কোনো নারীর পেট থেকেই জন্ম নিয়েছে, তারপরেও কিভাবে একটা মেয়ের সঙ্গে এরকম করতে পারে তারা? আজকের দিনে যার গেছে একমাত্র সেই জানে যে তার কি গেছে। অভয়ার মা আর্তনাদ করছেন মিডিয়ার লোকের সামনে যে আমার মেয়েটাকে তারা খুন করে ফেলেছে, আমার মেয়েটা তো আর আমার কাছে নেই। আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম। আমার মেয়েটা তো চলে গেছে, তো রিটার্ন আসবে না, যদি এটা বিচার পাই সেটাই হবে। আমার মেয়েটা জনগণের সেবা করতে গিয়ে নিজের প্রাণটা বলি দিয়ে দিয়েছে। আমি সবার পা ধরছি, আমাকে একটু দেখতে দিন আমার মেয়েটাকে, আমার একমাত্র মেয়ে চলে গেছে। কেউ বুঝতে পারবে না সেই ব্যাপারটা, আমার যেটা ভেতরে ফিলিংস হচ্ছে। তোমাদের সবাইকে বলবো এর জন্য প্রতিবাদ করো, কারণ একজন নিজের প্রাণ হারিয়েছেন, এক মা তার সন্তানকে হারিয়েছেন, তার মা বাবা তাকে বড় করেছেন, তাকে ডাক্তার বানিয়েছেন অন্যদের সেবা করার জন্য। অন্যদের সেবা করতে গিয়ে যদি নিজের প্রাণ হারিয়ে ফেলতে হয় তাহলে কি দরকার এরকম সেবার? এরপর তো কেউ নিজের মেয়ে হলে ভয় পাবে যে হ্যাঁ আমার মেয়ে হয়েছে, আমার মেয়েও কোনো দিন বড় হবে, আমার মেয়ের সঙ্গেও এরকম সেম জিনিসটা ঘটতে পারে।
হ্যাঁ, আজ হয়তো অভয়া ফিরে আসবে না, বাট অভয়ার সঙ্গে হওয়া এই অন্যায়ের বিচার চাই, আর অপরাধের এমন শাস্তি চাই যাতে ভবিষ্যতে কেউ এইরকম কাজ করার আগে 10 বার ভাববে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রতিবাদ করো, প্রতিবাদ জানাও এর বিষয়ে, যেন তোমার আমার মতন যারা আছে, যারা মেয়েরা আছো, তারা যেন এই জিনিসের শিকার আর হতে না হয়। ইন ফিউচার আমরা তো মেয়ে, আমরাও একদিন মা হব, আমাদেরও একদিন না একদিন মেয়ে হতে পারে, তখন যেন তাদের সঙ্গে এই জিনিসগুলো না ঘটে। অভয়ার লড়াইয়ের সাথে সাথে নিজের জন্য লড়াই করো, নিজেকে শক্তিশালী বানাও। জয় হিন্দ, বন্দে মাতারম।